শেরপুরে হাসপাতাল থেকে ৩ দিন বয়সী নবজাতক চুরি। সিসি ক্যামেরা ফুটেজ দেখে জড়িত নারীকে শনাক্তের চেষ্টা করছে পুলিশ। বাচ্চার কোলে নিয়ে আমি তাও দিইনি, নিয়ে হেলাম না। আমি বাথরুমে গেছি, বাথরুমে আইসে দিই বাচ্চা নাই। আমার নাতিন এরা চুরি করে খেয়ে নিল, এরা দেখে আমার নাতিন বাইরে দেখে আমি নাতিন চাই। ইসলামী আন্দোলনের মহাসমাবেশে আসার সময় মুন্সিগঞ্জের হাটশাড়ায় বাস ট্রাক সংঘর্ষে 4 কর্মী নিহত, আহত 15 জন। পরিবারের শোকের মাতম। $350 কোটি টাকার লাগেজ ভ্যান প্রকল্প এখন রেলের গলার কাঁটা। এক যাত্রায় খরচ 9 লাখ, আয় 360 টাকা। পণ্য পরিবহনে আগ্রহ নেই কৃষক ব্যবসায়ীদের। কমার্শিয়াল চাহিদা না থাকলে আমরা চালাতে পারবো, এগুলো তো লস করছে। হ্যাঁ, মালামাল্লা আসলে তো পুরাই লস, এই জন্য আমরা চালাই। আমরা যদি রাজশাহী যদি নিই ট্রেনের ব্যবস্থা, এক্ষেত্রে এখান থেকে নিয়ে যায় আবার রাজশাহী নামাইতে হবে, আবার ওখান থেকে আবার লেবার দিয়ে আবার তুলতে হবে ট্রেনে। পদ্মাপাড়ে বালুমহাল ঘিরে সশস্ত্র মহড়া। ঈশ্বরদীর এক প্রভাবশালীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ নাটোরের ইজারাদারের। তদন্ত করছে প্রশাসন। বালি ভর্তি নৌকা নিয়ে যখন আমরা যাই তখন আমাদের উপরে অতর্কিতভাবে কৃষকদের সন্ত্রাস বাহিনী গুলি বর্ষণ করে। বিভিন্ন কৃষকের বাসায় নদীর চাষাবাদে নামতে দিচ্ছে না, অথচ এরাই উল্টা আবার এইসব উদ্বেলন করতেছে কেন আমি জানি না। 3000-এরও বেশি গোড়খোদক কিশোরগঞ্জের সেই মনুমিয়া আর নেই। ইটনায় নিজ বাড়িতেই জানাজা শেষে দাফন। আসলে তিনি তার পিতার সম্পত্তি বিক্রি করে এই গৌর খনন কাজের জন্য মানুষের কাছে কাছে গিয়ে অনেক সাহায্য সহযোগিতা করেছেন। তার ঘোড়াটাকে কে বা কারা মেরে ফেলেছিল, তখন বোঝা গেছে তার জনপ্রিয়তা এই বাটি এলাকায় কত বেশি ছিল। শুভেচ্ছা আমন্ত্রণ। বিরতিহীন সংবাদ সারা দেশে নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। 3 দিন বয়সী শিশু কন্যা চুরির ঘটনায় তোলপাড় শুরু হয়েছে শেরপুরে। পৌর এলাকার বটতলাস্থ বেসরকারি ইউনাইটেড হাসপাতাল থেকে সকালে কৌশলে শিশুটিকে চুরি করে নেওয়া হয়। সিসি ক্যামেরার ফুটেজ দেখে অপরাধী শনাক্তের চেষ্টা চলছে। শেরপুর পৌর শহরের ইউনাইটেড হাসপাতাল। শনিবার সকালে সেখান থেকে নবজাতক চুরি করেন বোরকা পরিহিত এই নারী। সিসি ক্যামেরার ফুটেজে ধরা পড়ে সেই দৃশ্য। 26 জুন রাতে হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দেন চাপাতলি মহল্লার ব্যবসায়ী ফিরোজ মিয়ার স্ত্রী। পরিবারের অভিযোগ, তারপর থেকেই অজ্ঞাত এক নারীর প্রায় আসা যাওয়া ছিল কেবিনে। কেউ বুঝতেই পারেনি তার উদ্দেশ্য শিশু চুরি। আমি বাচ্চাটা হইতে হয়েছি, আমার মারে বলছে মা তোর বাচ্চাটা নিয়ে আমি বাথরুমে যাই। তখন 9:30টার সময় গেমদা নিয়ে বলে গেছে আমার নাতিন এরা চুরি করে খেয়ে নিল, এরা দেখে আমার নাতিন বাইরে দেখে আমি নাতিন চাই। মহিলার আমি চিনি না, মহিলা আমি বাচ্চা সুতাইতে বাথরুমে গেছে, বাচ্চা নাই। সন্তানের জন্য পাগল প্রায় পরিবার। এই ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতিকেই দুষছেন তারা। একটা মহিলা চুরি করে নিয়ে গেছে, তাহলে কি এই হাসপাতালের এই ক্লিনিকে কি কোনো রেসপন্সিবিলিটি নাই? তারা কি কোনো দায়িত্ব নিতে পারে না? সিসি ক্যামেরা লুকায় নাই, এই কথা বললাম। আমি নিশ্চয় জানালাম লুকায় সিসি ক্যামেরা দেখাই দিলেন ফোন করছি। আমার মেয়ে হাসপাতাল না বাই করতে, আমি হাসপাতাল দায়িত্ব মালিকের না বাই করতে আইনগত ব্যবস্থা মানি। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। সিসি ক্যামেরার ফুটেজ দেখে অভিযুক্তকে শনাক্তের চেষ্টা চলছে। আমরা তো কোনো অবহেলা করিনি দায়িত্বের, কারণ এই হসপিটালে অ্যাভেলেবল লোক আসে। এখন আমাদের সিকিউরিটি বা আমরা কাকে জিজ্ঞেস করবো, যে কোন লোকটাকে জিজ্ঞেস করবো যে আপনারা কোন রুমে যাবেন, এইভাবে তো জিজ্ঞেস করা আমাদের পক্ষে সম্ভব না, বা আমাদের সিকিউরিটি গার্ডের পক্ষে সম্ভব হয় না। ওই রোগীর ফুপুর কাছে বাচ্চাটা নিছে, কোলে নিছে। আপনারা কি আইনগত ব্যবস্থা নেবেন? হ্যাঁ, আমরা আইনগত ব্যবস্থা নেব। পুলিশের আশা দ্রুতই ধরা পড়বে অভিযুক্ত নারী, উদ্ধার হবে চুরি যাওয়া শিশু। জারিন অর্নি, যমুনা নিউজ।
ফ্যাসিস্টের দোসররা বাংলাদেশের অর্থনীতিকে গত 17 বছরে ধ্বংস করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে সিলেটের মেন্দিবাগে বিজনেস ডায়ালগ অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন। বলেন, দেশের মানুষের চিন্তাধারায় পরিবর্তন এসেছে, এখন আর আগের মতো রাজনীতি করলে হবে না। আগামী দিনের বাংলাদেশ গড়তে হলে ব্যবসায় গণতন্ত্র নিশ্চিত করতে হবে। আগামীতে ক্ষমতায় এলে বিএনপি 18 মাসের মধ্যে 1 কোটি মানুষের কর্মসংস্থান তৈরি করবে বলেও আশ্বাস দেন তিনি। বাংলাদেশের প্রত্যেকটা মানুষের ব্যবসাতে ঢোকার জন্য একটা পরিবেশ থাকতে হবে, এবং সেই পরিবেশ বাংলাদেশে নষ্ট করে দেওয়া হয়েছে। সেই ব্যবসার পরিবেশটা একটা গোষ্ঠীর হাতে চলে গেছে। তা আমরা চাই বাংলাদেশে একটি সার্বজনীন ব্যবসার পরিবেশ তৈরি হোক। বিএনপিতে আওয়ামী সন্ত্রাসী, দুর্নীতিবাজ ও দাগী আসামিরা যেন ঢুকতে না পারে সেদিকে সতর্ক থাকতে হবে বলে মন্তব্য করেছেন দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু। দুপুরে বরিশালের অশ্বিনী কুমার টাউন হলে বিএনপির সদস্য ফর্ম বিতরণ নবায়ন কর্মসূচির উদ্বোধন করেন তিনি। বলেন, বিএনপি দেশের বৃহৎ রাজনৈতিক দল, তাই অনেকেই এখন দলে ঢুকতে চাইবে, তবে সেখানে সন্ত্রাসী ও দুর্নীতিবাজরা ঠাঁই পাবে না। বিএনপি নেতাদের মধ্যে প্রতিযোগিতা থাকলেও দ্বন্দ্ব নেই বলে মন্তব্য করেন তিনি। যারা বয়স প্রাপ্ত হচ্ছে তাদেরকে যদি আমরা দলের সদস্য করি, অতএব আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে তাদেরকে সদস্য করার জন্য। শুধু মনে রাখবেন, দাগী আসামি, দুর্নীতিবাজ, আওয়ামী সন্ত্রাসী এরা যেন দলে এসে আমাদের দলকে নষ্ট না করতে পারে। মুন্সিগঞ্জে বাস ট্রাক সংঘর্ষে 4 জন নিহত হয়েছেন, অন্তত 15 জন আহত হয়েছেন। ঢাকায় ইসলামী আন্দোলনের মহাসমাবেশে যোগ দিতে যশোর থেকে বাসে করে আসছিলেন কর্মী সমর্থকরা। শ্রীনগরের হাসারায় পৌঁছালে এই দুর্ঘটনা ঘটে। ঘড়ির কাঁটায় তখন রাত 3টা। ভয়াবহ এক দুর্ঘটনার সাক্ষী হলো ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে। যশোর থেকে হামদান এক্সপ্রেসের একটি বাসে করে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলনের মহাসমাবেশে যোগ দিতে রওনা দিয়েছিলেন দলটির কর্মী সমর্থকরা। শ্রীনগরের হাসারা পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি ট্রাকে ধাক্কা দেয়। এতে 2টি যানবাহনই আছড়ে পড়ে এক্সপ্রেসওয়ের রেলিংয়ে। ঘটনাস্থলে যে 2 জন মারা গেছে, আমাদের একজন হলো আমাদের বাংলাদেশ যশোর সদর থানা শাখা নওপাড়া ইউনিয়নের সভাপতি জনাব জালাল। একজন উনি ওই নওপাড়া ইউনিয়নেরই নওগাঁটা গ্রামের মানুষের আব্দুল খান। ঘটনাস্থলে প্রাণ হারান বাসের 2 যাত্রী জালাল উদ্দিন ও জিল্লুর রহমান। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে প্রাণ হারান আরেক যাত্রী আব্দুল আলিম ও হেল্পার হাসিব। এক্সপ্রেসওয়েতে চলমান একটি ট্রাকের পিছনে চলমান একটি বাস ধাক্কা মারে, ফলে ঘটনাস্থলেই 2 জন মারা যায়, হসপিটালে আরও 2 জন মারা যায়, বেশ কয়েকজন আহত হয়। দুর্ঘটনা কবলিত 2টি যান জব্দ করে থানায় নেওয়া হয়েছে। আহত বাকি 15 জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। আরাফাত রায়হান, সাকিব, যমুনা নিউজ, মুন্সিগঞ্জ। এদিকে এই সড়ক দুর্ঘটনায় নিহত 4 জনের যশোরের বাড়িতে শোকের মাতম চলছে। নিহত 4 জনই নওয়াপাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকার বাসিন্দা। তাদের মধ্যে ডাক্তার জালালের বাড়ি পাগলাদহ গ্রামে, ভাগ্নে জিল্লুর রহমান মধুগ্রামের বাসিন্দা। নিহত মোস্তফা শেখ হাতি ও দুর্ঘটনা কবলিত বাস হামদান এক্সপ্রেসের হেল্পার হাসিবও পাগলাদহের বাসিন্দা। পরিবারগুলোতে শোকের ছায়া নেমে এসেছে। সন্ধ্যায় জানাজা শেষে মরদেহগুলো দাফনের কথা রয়েছে। মারা গেল জামাইটা, এখন কিভাবে কি করবে এটাই মনে করেন যে ভাষায় প্রকাশ করতে পারতেছি না আমি। এই ইউনিয়নে 4 জন লোক মারা গেছে। আমরা নওপাড়া ইউনিয়ন এবং পাগলাদাবাসী খুবই শোকাহত। কম খরচে নিরাপদে কৃষি পণ্য পরিবহন আর এ থেকে রেলওয়ের আয় বাড়ানোর গল্প শুনিয়ে 358 কোটি টাকা খরচ করে নেওয়া লাগেজ ভ্যান প্রকল্প এখন গলার কাঁটা। লাভ তো দূরের কথা, উল্টো আয় কমেছে। ট্রেনে কৃষিপণ্য পাঠানোতে কোনো আগ্রহ নেই কৃষক আর ব্যবসায়ীদের। 9 লাখ টাকা খরচ করে এক যাত্রায় রেলের আয় মাত্র 360 টাকা।
এত টাকায় কেনা লাগেজ ভ্যানগুলো নিয়ে বিপাকে রেলওয়ে, জানাচ্ছেন সহকর্মী আখলাকুস সাফা। ছবি তুলেছেন আরেক সহকর্মী ইসমাইল হোসেন জনি। চাঁপাইনবাবগঞ্জের রহনপুর থেকে রাজধানীর উদ্দেশ্যে যাত্রা কৃষি পণ্যের বিশেষ এই ট্রেনটির। ডিমের কয়েকটি খালি খাঁচা ছাড়া আর কোনো পণ্য নেই। পথে 14টি স্টেশনে ওঠেনি কোনো কৃষি পণ্য। রেলওয়ের হিসেবে ওই যাত্রায় খরচ হয় 8,96,432 টাকা, বিপরীতে আয় মাত্র 360 টাকা। এই ঘটনা গেল বছরের 26 অক্টোবরের। এরপর পঞ্চগড় থেকে খুলনা রুটেও চালানো হয় বিশেষ এই ট্রেন, সেখানেও গচ্চা। তাই সপ্তাহখানেক পর বন্ধ বিশেষ এই ট্রেন। এদিকে খালি যায় ট্রেন, আর ওদিকে নিয়ম করে কৃষিপণ্য ঠিকই পরিবহন হচ্ছে ট্রাকে। লাগেজ ভ্যানে ঢাকা চট্টগ্রাম রুটে প্রতি কেজি পণ্যের ভাড়া 2 টাকা 36 পয়সা, অন্য পথে 1 টাকা 68 পয়সা থেকে 2 টাকা 94 পয়সা। তারপরও কৃষক আর ব্যবসায়ীদের ট্রেনে কেন এত অনীহা? টাকা খরচ কম, হ্যাঁ, এখান থেকে কেনার পরে সরাসরি আমরা ট্রাক লোড দেবো। ট্রাক লোড দেওয়ার পর ডাইরেক্ট চলে যাবে আমার মুকামে। আর আমরা যদি রাজশাহী যদি নিই ট্রেনের ব্যবস্থা, এক্ষেত্রে এখান থেকে নিয়ে যায় আবার রাজশাহী নামাইতে হবে, আবার ওখান থেকে আবার লেবার দিয়ে আবার তুলতে হবে ট্রেনে। কোটি কোটি টাকায় কেনা লাগেজ ভ্যানগুলো এখন পড়ে আছে বিভিন্ন স্টেশনে। পশ্চিমাঞ্চলের পাকশিতে গিয়ে পাওয়া যায় এমন কয়েকটি। এই পিরিয়ডের আগের পিরিয়ডে আমলি পিরিয়ডে আসছে, মানে এখানে এনে রাখা হয়েছে, এগুলো কি চালুই হয়নি? না, এখনো চালু হয়নি। মাছ, ডিম, দুধ জাতীয় পণ্য পরিবহনের কথা, তাই 3,05,00,000 টাকা করে কেনা হয়েছিল এক একটি রেফ্রিজারেটর লাগেজ ভ্যান, যার বেশিরভাগই এডিবি ঋণের টাকা। এর সুদ দিতে হচ্ছে বাংলাদেশকে। এটা যখন চালু হয় তখন খুলনা থেকে ঢাকায় গিয়েছিল 640 কেজি সবজি, সেখানে খরচ হয়েছিল 2 লাখ টাকা, আর রেল আয় করেছে মাত্র 1,500 টাকা। প্রশ্নটা হচ্ছে, কোনো রকমের সমীক্ষা কি আদৌ হয়েছিল, অথবা যারা সমীক্ষা করেছেন তারা কি রিপোর্ট পেয়েছিলেন, আর সেই প্রকল্পে অনুমোদনী বা কারা দিলেন, বাস্তবায়ন কারা করলেন? 2023-এর সেপ্টেম্বরে হইচই করে লাগেজ ভ্যান প্রকল্পের উদ্বোধন করেন তখনকার রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। ওই বছর 3 ধাপে রেলের বহরে যুক্ত করা 125 ভ্যানের মধ্যে এখন চলছে 47টি। আন্তনগর ট্রেনেও বেশিরভাগ ভ্যান যাচ্ছে আসছে ফাঁকা। যারা পিক আপ করতে পারে তারা পিক আপে আসে। আচ্ছা, এগুলো কি মানে টোকার পার্টি, তারা হচ্ছে আপনার কম মাল এগুলো টেনে দেয়। আচ্ছা, মানে প্রতিদিনই কি মাল আসে? প্রতিদিনই মাল। এমন অল্প অল্প মাত্র 20 কেজি মাল আসছে না? জি, কার্টুনে 20 কেজি। কার্টুনে মাত্র 20 কেজি মাল এসেছে। একটি ট্রেনকে আমরা ফলো করে ঠিক এমনটাই পেলাম। এই যে বাকি মালগুলো বাইরে রাখা আছে। প্রকল্পের সমীক্ষা আর অনুমোদন সময়কার রেলওয়ের 2 মহাপরিচালকই এখন অবসরে। পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপকের কাছে প্রশ্ন, বাজার যাচাই হয়নি কেন? কমার্শিয়াল চাহিদা না থাকলে আমরা চালাতে পারবো। এগুলোও তো লস করছে। হ্যাঁ, মালামাল না আসলে তো পুরাই লস, এই জন্য আমরা চালাই না। এই প্রজেক্টগুলো নেয় কারা? এগুলো আসলে প্রপোজাল যায় আসলে শুনেন, একা কারো দায় বলা যাবে না, এটা টোটালি একটা সিস্টেমে নেওয়া হয় আর কি। প্রজেক্টগুলো যখন নেওয়া হয় মানে সেখানে পলিটিক্যাল বিবেচনাও থাকে, অনেক কিছু ব্যাপার স্যাপার আছে। তারপরে অনেকে সদুদ্দেশ্য থাকতে পারে যে, কিন্তু এটা হয়ে গেছে আর কি, ক্যালকুলেশনটা বা হয়তো হয়ে গেছে, মানে কি বলে ব্যয়বহুল হয়ে গেছে। আগে যেমন মানে আমরা ঘুমায় থাকলেও লোকজনই আসতো, এখন আমরা ঘুমায় থাকলে লোকজন আসবে না, কেননা তারা অল্টারনেট সোর্সটা পেয়ে গেছে, যেটা হচ্ছে প্রাইভেট সোর্স এবং ডোর টু ডোর সার্ভিস। একই প্রশ্ন রেলের এখনকার অতিরিক্ত মহাপরিচালকের কাছেও। আসলে কি এক এক সময় তো এক এক রকমের পলিসি হয়, চিন্তা চেতনা এক এক রকম হয়। অর্থনীতিবিদ ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রভিসি ডক্টর ফরিদ উদ্দিন খান বলছেন, পণ্য পরিবহনে রেলওয়েকেই যেতে হবে কৃষকের দ্বারে, না হলে ডেমো ট্রেনের মতো এই প্রকল্পও শেষ।
সরকার বলে দিলে এটা করতে হবে, ফলে তারা নামমাত্র কিছু অফিসিয়াল ডকুমেন্ট করে বলে সেটা চালু করে দিল। রেল কর্তৃপক্ষ যদি তাদের নিজস্ব পরিবহন ব্যবস্থায় একদম মানে ফার্ম গেট থেকে অর্থাৎ জমি থেকে যদি এইগুলো সংগ্রহ করতো কৃষকের কাছ থেকে এবং তার কাছে পৌঁছে দিলেই তার আর চিন্তা থাকতো না, তাহলে কিন্তু এটা সহজেই কিন্তু করা সম্ভব হতো। যেটা প্রাইভেটাইজেশনে গেলে সম্ভব সেটা রেল নিজে কেন? হ্যাঁ, এখানে হলো লোকবলটা কিন্তু মেন। এমনই আরও দুটি প্রকল্প, ক্যাটল ট্রেন আর ম্যাঙ্গো ট্রেন, সেগুলোরও অভিজ্ঞতা একই রকম হওয়ায় এবছর কোরবানিতে চলেনি ক্যাটল ট্রেন, আর আমের মৌসুমেও চলছে না ম্যাঙ্গো ট্রেন। গেমো ট্রেনের কথা নিশ্চয়ই মনে আছে সবার, সেটি ছিল রেলের আরেক ফরমায়েশি প্রকল্প। সেখানে গচ্চা গিয়েছিল 650 কোটি টাকা। আর এবার আরেক ফরমায়েশি প্রকল্প এই লাগেজ ভ্যান, যেখানে গচ্চা যেতে বসেছে 350 কোটি টাকা। রেল কর্তৃপক্ষ এখন এই লাগেজ ভ্যানগুলোকে প্রাইভেটাইজেশনে দিতে যাচ্ছে। দেখার অপেক্ষা বেসরকারি খাতে গিয়ে আদৌ কি উঠে আসবে এই 350 কোটি টাকা। আখলাকুস সাফা, যমুনা নিউজ, রাজশাহী। পদ্মাপাড়ে বালুমহাল ঘিরে চলছে সশস্ত্র মহড়া। নাটোরের লালপুরের ইজারাদারের দাবি, চাঁদার দাবিতে ব্যবসায় বাধা দিচ্ছেন পার্শ্ববর্তী পাবনার ঈশ্বরদীর এক প্রভাবশালী। আর প্রশাসনে অভিযোগও দিয়েছেন ভুক্তভোগী, তবে তা অস্বীকার করেছেন অভিযুক্ত ব্যক্তি। তদন্ত করে ব্যবস্থার আশ্বাস দিয়েছে প্রশাসন। ঈশ্বরদীতে পদ্মাপাড়ের সারাঘাট এলাকা, উত্তোলন করা বালুর স্তূপ। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যাচ্ছে আগ্নেয়াস্ত্র হাতে সেখানে ঘোরাফেরা করছে কয়েকজন। প্রকাশ্যে চলছে সশস্ত্র মহড়াও। পদ্মা নদীতেও দেখা মিলল সেই অস্ত্রধারীদের। বাধা দেওয়া হয় নৌপথে বালু পরিবহনে। এসব ঘটনা কিছুদিন আগের। এবার যাওয়া যাক ঘটনার নেপথ্যে। পার্শ্ববর্তী নাটোরের লালপুরে রয়েছে দিয়ার বাহাদুরপুর বালুমহাল। গেল 3 জুন সেখান থেকে উত্তোলনে 1 বছরের অনুমতি পেয়েছে মোল্লা ট্রেডার্স। ইজারাদারের অভিযোগ, এরপর থেকেই প্রতিদিন চাঁদা দাবি করছেন ঈশ্বরদীর প্রভাবশালী জাকারিয়া পিন্টু। কখনো নৌপথে বালু পরিবহনে বাধা, কখনো বা বালু রাখার স্থানে অস্ত্রের মহড়া দিচ্ছে তার লোকজন। জাকারিয়া পিন্টু সন্ত্রাসী বাহিনী দিয়ে আমাদের নৌকাপাতি আসতে দিচ্ছে না কো, আর প্রতিদিন 5 লক্ষ টাকা করে চাঁদা চাইছে। এক নৌকা বালু কাটতে পারি নাই, বিভিন্ন সন্ত্রাসীর অত্যাচারে আমরা এখানে টিকতে পারছি না। বালি ভর্তি নৌকা নিয়ে যখন আমরা যাই, তখন হচ্ছে আমাদের উপরে অতর্কিতভাবে সন্ত্রাস বাহিনী গুলি বর্ষণ করে। অস্ত্রশস্ত্র নিয়ে তারা বাহিনী হিসাবে টোল দেয় এবং মাঝে মাঝে উপর হামলা ও আক্রমণ করে। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন জাকারিয়া পিন্টু। তার দাবি, অস্ত্রধারীরা ইজারাদারের লোকজন। এখানে টনি বিশ্বাস নামের যে ঘাটটা ছিল, ওরা ওই ঘাটটাকে গুলি টুলি করে তুলে দিচ্ছে। বিভিন্ন কৃষকের বাসায় নদীর চাষাবাদে নামতে দিচ্ছে না, অথচ এরাই উল্টা আবার এসব ব্লেম করতেছে কেন আমি জানি না। বালু উত্তোলনে বাধা দেওয়ার ঘটনায় প্রশাসনে লিখিত অভিযোগ দিয়েছেন ইজারাদার। ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন নাটোরের জেলা প্রশাসক। ইজারা গ্রহীতা তিনি আমাদেরকে লিখিতভাবে একটি কমপ্লেইন করেছেন যে সেখানে তারা বালু উত্তোলনে বিভিন্ন বাধার সম্মুখীন হচ্ছেন। এ বিষয়ে আমি আইনশৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলেছি। আমাদের যে পুলিশ বিভাগ আছে তাদেরকে সেখানে নিরাপত্তা বিধানের জন্য বলেছি। আশ্বস্ত করতে চাই, কোনো দুর্বৃত্তপনা যদি এখানে হয়ে থাকে সেটার বিরুদ্ধে জেলা পুলিশ অন্যান্য সংস্থার সাথে সমন্বয় করে আইনগত কঠোর পদক্ষেপ নেবে। নাটোরে শুধু লালপুরেই পদ্মা নদীতে একটি বালুমহাল রয়েছে বলে জানিয়েছে প্রশাসন। নাজমুল হাসান, যমুনা নিউজ, নাটোর। গাজীপুরে বন বিভাগের উচ্ছেদ অভিযান চলছে এবং সেখানে অবৈধ স্থাপনাও গুড়িয়ে দেওয়া হচ্ছে। এ বিষয়ে আমাদের সহকর্মী হোসেন আলী বাবু খোঁজ খবর রাখছেন, তিনি অপেক্ষা করছেন আমাদের জন্য। বাবু, অভিযান সম্পর্কে জানতে চাচ্ছি, এখন পর্যন্ত কতগুলো স্থাপনা উচ্ছেদ করা হলো? বৃষ্টি প্রায় 7 ঘন্টা গাজীপুর সদরে প্রায় অভিযান চলেছে। এখন কিন্তু অভিযান শেষ হয়েছে। এখানকার প্রায় গাজীপুর সদরের যে মণিপুর, নয়াপাড়া, নৌলাপাড়া সহ প্রায় 280টি বাড়ি কিন্তু উচ্ছেদ অভিযান চালিয়েছে। এর মধ্যে কিন্তু প্রায় 200-র উপরে যে বাড়িগুলো, সেই বাড়িগুলো আসলে উচ্ছেদ অভিযান করে গুড়িয়ে দেওয়া শেষ হয়েছে প্রায় 8 একর জায়গার মধ্যে। কিছুক্ষণ আগে তাদের যে উচ্ছেদ অভিযান সেটা আনুষ্ঠানিকভাবে সমাপ্তি করেছে এবং বলে গিয়েছে
জানিয়েছেন আবার 1 সপ্তাহ পর এই উচ্ছেদ অভিযান শুরু হবে। তারা যেটা বলছেন যে আসলে 5ই আগস্টের পর যেসব এলাকাতে যে নতুন বাড়িঘরগুলো করা হয়েছে সেই বাড়িগুলো আসলে শনাক্ত করে মার্ক করে আসলে তারা এই উচ্ছেদ অভিযান চালিয়েছে। উচ্ছেদ অভিযানে অনেকটাই ব্যাক পেতে হয়েছে তাদের, তখন কিন্তু আসলে যৌথ বাহিনীর সহযোগিতায় তারা এই উচ্ছেদ অভিযান চালিয়েছে। আমরা দেখেছি আসলে এখানে যারা নিম্ন আয়ের মানুষ তারা কিন্তু আসলে এই ঘরবাড়ি করেছে, এই ঘরবাড়ি করতে তাদের ব্যাপক পরিমাণ অর্থ বিনিয়োগ করেছে। সেই ক্ষেত্রে কিন্তু এখানে কিন্তু একটা কান্নার ঢল পড়েছিল। তারা যেটা বলছে যে আসলে তাদের যে আয়ের উৎস, সেই আয়ের উৎস থেকেই আসলে এই যে বাড়িঘর সেগুলো আসলে তৈরি করা হয়েছে। এখন উচ্ছেদের পর আসলে তারা কোথায় যাবে, কোথায় থাকবে সেই প্রশ্নটা কিন্তু রয়েছে। বৃষ্টি, বিস্তারিত জানাচ্ছিলেন আপনি, অনেক ধন্যবাদ বাবু। নির্মাণের কয়েক বছরের মধ্যেই ভেঙে পড়েছে সাতক্ষীরায় মরিচচাপ নদীর উপর নির্মিত 9টি কালভার্ট। জলে গেছে সরকারের 2,61 লাখ টাকা। গেল কয়েক মাসের ব্যবধানে একে একে এসব কালভার্টগুলো ভেঙে যায়, আর এজন্য অপরিকল্পিত নির্মাণকেই দায়ী করছেন স্থানীয়রা। এ ঘটনায় পরিকল্পনাহীনতার কথা স্বীকার করছেন বর্তমান প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাও। স্থানীয়দের চলাচলের সুবিধার জন্য নির্মিত হয়েছিল কালভার্ট, কিন্তু একে একে ধসে গেছে 9টি। 1 দশক আগে সাতক্ষীরা সদরে নির্মাণ করা হয়েছিল 30 থেকে 40 ফুট দৈর্ঘ্যের বেশ কিছু কালভার্ট। প্রতিটি অবকাঠামোয় খরচ সর্বোচ্চ 30,90,000 টাকা, কিন্তু নির্মাণের দশক পার না হতেই ভেঙে পড়েছে কালভার্টগুলো। 4-5 গ্রাম মিলে আমরা এই মানুষ যাতায়াত করে এই রাস্তা দিয়ে। এখন আমাদের তো গাড়ি ঘোড়া আসে না, ম্যাডাম সমস্যার ভিতরে আছি আমরা। বাজার ঘাট, হাট বাজার, ছেলেমেয়ে স্কুল কলেজ সবকিছু সমস্যা। মাল মশলা যা কিছু সব কম দিয়েছে, কম দিয়ে ব্রিজটা তৈরি করেছে। ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর বলছে সাতক্ষীরা সদর ও আশাশুনি উপজেলায় 9টি কালভার্ট এভাবেই ধসে পড়েছে। এসব প্রকল্পের নির্মাণ ব্যয় হয়েছিল 2,61 লাখ টাকা, যার পুরোটাই এখন জলে। 2014 থেকে 18 সালের মধ্যে কালভার্টগুলো নির্মাণ করে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। জানতে চাই প্রকল্প বাস্তবায়নে জড়িত প্রতিষ্ঠান ও সংস্থাগুলোর বক্তব্য। খালটা খনন করা হয়েছে, এই খননের জন্য ও তো আস্তে আস্তে জায়গা করে নিয়েছে। জায়গা করে নেওয়ার জন্য ব্রিজের যে এইসব ব্রিজগুলো তো বক্স ব্রিজ, পাইল নাই, থাকবে কার উপর, নৌকা যাবে কিনা বা পরবর্তীতে আরও প্রয়োজনীয়তা আছে কিনা সেটা তো এই কারণে কিন্তু আসলে ঘটনাটা ঘটেছে। এবং পরবর্তী যে আমি খনন করেছি সেটাও তো বিবেচনা করা দরকার ছিল, যেখানে ব্রিজ যদি তার প্রশস্ত যদি 50 মিটার হয় তা আমি তো নিশ্চয়ই 60 মিটার আমি প্রশস্ত করতে পারি নদীকে। যাদের উপর খনন দায় চাপানো হচ্ছে সেই পানি উন্নয়ন বোর্ডের দাবি ভিন্ন। তারা নিশ্চয়ই কোনো ডিজাইন ফলো করছে, তবে নদী খুললে যে তাদের নদীর যথেষ্ট উইড রেখে তারা স্ট্রাকচার হয়তো করে নাই। বর্তমান প্রকল্প বাস্তবায়নকারী কর্মকর্তা বলছেন ভুল ছিল সে সময়ের পরিকল্পনা। দায়টা কার? এই যে জনগণের টাকার ক্ষতি হলো, দায়টা কার উপর পড়ে বা নেবে কি এখন? এটা যাচাই বাছাই ভুল হয়েছিল, পজিশনে নির্বাচনটা ভুল হয়েছিল, কারণ এটা নদী তো। দ্রুত কালভার্ট নতুন করে নির্মাণের আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন, তবে পরিকল্পনাহীনতায় যেন জনগণের অর্থ অপচয় না হয় সে দিকটি গুরুত্বের সাথে দেখার তাগিদ স্থানীয়দের। আকরামুল ইসলাম, যমুনা নিউজ, সাতক্ষীরা। ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সিএসের বৈঠকটি ছিল সৌজন্য সাক্ষাৎ, বিশেষ কোনো উদ্দেশ্য ছিল না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। বিকেলে খুলনার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি। প্রেস সচিব বলেন, গত 26 জুন প্রধান উপদেষ্টার সাথে সিএসের বৈঠকের বিষয়ে বিএনপি জানতে চেয়েছে এবং বৈঠকটি শুধুই সৌজন্য সাক্ষাৎ ছিল, তাই সামনে আনার মতো কোনো কারণ নেই বলে জানান তিনি। আগামী নির্বাচন স্বচ্ছ, নিরপেক্ষ, উৎসবমুখর হবে বলেও মন্তব্য করেন প্রেস সচিব। চিফ ইলেকশন কমিশনার আমাদের চিফ অ্যাডভাইজারের সাথে একটা সৌজন্য সাক্ষাৎকার দিয়েছেন, এসেছিলেন উনি, যমুনাতে এসেছিলেন, এবং এই সাক্ষাৎকারটা ছিল একটা সৌজন্য সাক্ষাৎকার। তো সেই জন্য আর কি ওইখানে এমন ছিল না যে এটা ওপেন পড়ে। ভাঙন শুরু হয়েছে বাগেরহাটের মোংলা ঘোষিয়াখালী চ্যানেলের 2 পারের গ্রামগুলোতে। স্থানীয়রা বলছেন পরিকল্পনাহীন খনন এর জন্য দায়ী, আর ভাঙন রোধে
কোনো উদ্যোগও নেই কর্তৃপক্ষের। আন্দোলনও করেছে বাসিন্দারা। ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। মোংলা ঘষিয়াখালী নৌরুট দেশের দক্ষিণের বন্দরগুলোর সাথে যোগাযোগ রক্ষার একমাত্র চ্যানেল। নৌ চলাচল স্বাভাবিক রাখতে 10 বছর আগে কুমারখালী নদী খননের উদ্যোগ নেয় BIWTA। এখনও চলছে সেই খনন কাজ। এ অবস্থায় কয়েক বছর ধরে ভাঙন শুরু হয়েছে নদীর বিভিন্ন অংশে। ভাঙনে বিলীন হচ্ছে ঘরবাড়ি, ফসলি জমি। স্থানীয়দের অভিযোগ, নদীর পুরনো নকশা মেনে খনন চলছে না। এতে ঝুঁকিতে নদী পারের অন্তত 3000 পরিবার। কর্তৃপক্ষকে বারবার জানিয়েও কোনো সুরাহা হয়নি। প্রতিবাদ জানাতে সম্প্রতি মানববন্ধন করে 3 গ্রামের মানুষ। আমরা রাইতলি ঘুমাতে পারি না, শুধু ভাঙন পড়ে। বর্ষা মৌসুমে আসলে জোয়ারে ডুবে বাড়িতে ভাসে এবং এখানে জনগণ খুব মানবতার জীবনযাপন করছে। এখানে পশ্চিম পাশ দিয়ে একমাত্র রাস্তা, ওইখানে পিড়িখালি যাওয়া, রামপাল যাওয়ার একমাত্র রাস্তা ওটা। অনেক বাড়ি ঘর নদী গর্ভে চলে গেছে, আমাদের অনেক মানুষ নিঃস্ব হয়ে গেছে এই নদী ভাঙনের কারণে। আমরা একটা ভালো একটা বেড়িবাদ চাই যে আমাদের গ্রাম আর সবাই আমরা এক জায়গায় বসবাস করতে পারি। ঘষিয়াখালী চ্যানেল এমনিতেও আপনার প্রতিনিয়ত ড্রেজিং আছে, আর কাজ করে টিকানো খুবই কষ্টকর এখানে। স্থানীয়দের আন্দোলনের মুখে অবশেষে বিষয়টি নজরে আসে পানি উন্নয়ন বোর্ডের। ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন কর্মকর্তারা, দিয়েছেন সমস্যা সমাধানের আশ্বাস। এই বেড়িবাঁধ করার বিষয়ে আমরা একটা সমীক্ষার জন্য বা ফিজিবিলিটি স্টাডির জন্য আমরা একটা প্রস্তাব আমাদের বোর্ডে পাঠাবো। কারিগরি দিক বিবেচনা করে যদি এখানে পোল্ডারিং করা যায়, সেরকম যদি পরামর্শ বা প্রস্তাবনা আসে, তাহলে আমরা ভবিষ্যতে ডিপিপি প্রণয়নের মাধ্যমে এই এলাকাকে বেড়িবাঁধ দিয়ে পোল্ডারিং করে এলাকার জনগণকে লবণ পানির হাত থেকে রক্ষা করব এবং যেসব জায়গায় নদী ভাঙ্গন আছে ওই সব জায়গায় নদী ভাঙ্গনের আমরা ইনশাআল্লাহ ব্যবস্থা করব। শুধু আশ্বাস নয়, ভাঙন রোধে কার্যকরী পদক্ষেপ চায় ক্ষতিগ্রস্তরা। সাবরিনা লিজা, যমুনা নিউজ। 3000-এরও বেশি গোরখোদক কিশোরগঞ্জের সেই মনুমিয়া আর নেই। সকাল 10টা নাগাদ ইটনার আলগাপাড়ায় নিজ বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। পরম যত্নে মানুষের কবর খনন করা মনুমিয়াকে দাফন করা হবে জয়সিদ্ধির স্থানীয় কবরস্থানে। কারো মৃত্যুর খবর শুনলেই খুন্তি কোদাল নিয়ে ঘোড়ায় চড়ে ছুটতেন কবর খননে। যত দূরই হোক মানুষের অন্তিম যাত্রায় পাশে ছিলেন তিনি। বিনা পারিশ্রমিকে 3000-এর বেশি কবর খনন করা কিশোরগঞ্জের সেই মনুমিয়া নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। পরম যত্নে কবর খননে সময় পার করা নিঃসন্তান মনুমিয়া নিজের শরীরে তেমন যত্ন নেননি। পরিবার জানায়, ডায়াবেটিস সহ বার্ধক্যজনিত নানা রোগে গত মাসে হাসপাতালে ভর্তি করা হয় তাকে। পরে কিছুটা সুস্থ হওয়ায় বাড়ি নিয়ে এসেছিল পরিবার। সকালে ফের অসুস্থ বোধ করার কিছু সময় পরেই মারা যান তিনি। জমিজমা বিক্রি করেই কবর খননের খরচ জোগাড় করতেন মনুমিয়া। দ্রুত মৃতের বাড়ি পৌঁছাতে সেই জমি জিরাত বিক্রি করেই কিনেছিলেন ঘোড়া। হাসপাতালে ভর্তি থাকার সময় কে বা কারা তার এই মহৎ কাজের সারু থেকে মেরে ফেলে। পরিবার জানায়, এরপর থেকেই ভেঙে পড়েছিলেন এই গোরখোদক। শেষ ঠিকানার কারিগর আজ মনু ভাই শেষ ঠিকানায় চলে গেছে। আসলে অনেক ভালো মানুষ ছিল। তার ঘোড়াটাকে কে বা কারা মেরে ফেলেছিল, তখন বোঝা গেছে তার জনপ্রিয়তা এই বাটি এলাকায় কত বেশি ছিল। 67 বছরের জীবনকালে প্রায় অর্ধশত বছরই মানুষের কবর খুঁড়েছেন মনুমিয়া। শেষ ঠিকানার কারিগর হিসেবে সুনাম ছড়িয়ে পড়ে দেশ জুড়ে। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা গ্রামে। শেষবারের মতো এক নজর মনুমিয়াকে দেখতে ভিড় জমায় পাড়া প্রতিবেশীরাও। যখনই কোথাও কোনো মৃত্যুর সংবাদ পেতেন, তিনি ঘোড়ায় উঠে দ্রুত ওই জায়গায় পৌঁছতেন এবং গোর খনন করতেন এবং দাফন কাফন শেষ করে তারপর তিনি আসতেন। জানাজা শেষে নিজ বাড়ি ইটনার আলগাপাড়ার স্থানীয় কবরস্থানে দাফন করা হবে তাকে। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ।